ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড নাউন ও ভার্বের কাজ করে। ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু অন্য কোনো ফর্ম আনলে হবে না। ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড নাউন ও ভার্বের কাজ করে। ভালোভাবে দেখবেন, খুব একটা দারুণ বিষয়। জিরান্ডের বৈশিষ্ট্য হচ্ছে এটি স্থির অবস্থা প্রকাশ করবে এবং আচরণ করবে নাউনের মতো। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলেছি। ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড কিসের কাজ করবে? নাউন এবং ভার্বের সাথে কাজ সম্পন্ন করবে। নাউন এবং ভার্বের কাজ সম্পন্ন করবে একই সঙ্গে। নাউন একই সঙ্গে ভার্ব। দেখবেন বিভিন্ন মুভিতে একটি ব্যক্তির দুই চরিত্রে অভিনয় এমন থাকে না? থাকে কিন্তু। তো বলছে জিরান্ডের বৈশিষ্ট্য হচ্ছে একটি স্থির অবস্থা প্রকাশ করবে এবং আচরণ করবে নাউনের মতো। মনে রাখবেন, জিরান্ড এক প্রকার নাউন। এতটুক মনে রাখলেই হবে। উদাহরণ দেখি। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। হি স্টার্টেড ওয়াচিং টেলিভিশন। এখানে কি বললাম? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এই দেখেন, এই সুইমিংটা কিন্তু এখানে নাউনের মতো কাজ করেছে। আবার এটা এটা নাউনের মতো আচরণ করবে, নাউনের মতো, কিন্তু কাজ করেছে একই সঙ্গে নাউন এবং ভার্ব। এই জায়গাটা দেখেন, আমি একটু ব্যাখ্যা দেই। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে আমি যদি বলি সুইম, এই জায়গায় যেটু লিখলাম দেখেন, SWIM। আচ্ছা, এইটা SWIM, সুইম। এই সুইম শব্দের অর্থ হচ্ছে সাঁতার কাটা। সুইম শব্দের অর্থ কি বলেন তো? সাঁতার কাটা। সাঁতার কাটা একটি ভার্ব না? তো এর সঙ্গে যখন আমি কি লিখলাম? আইএনজি। সুইমিং, SWIMING, সুইমিং। দেখেন, এই সুইমিংটা কিন্তু আবার এখানে নাউন হয়ে গেল। এর বাংলা অর্থটা কি? সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এর বাংলা অর্থ হচ্ছে সাঁতার একটি ভালো ব্যায়াম। এই জায়গায় কিন্তু আর সাঁতার কাটা থাকলো না। কি হলো? সাঁতার একটি ভালো ব্যায়াম। আচ্ছা, সাঁতার কি নাউন না ভার্ব? আমরা সবাই পারি এটা নাউন। কিন্তু যখন বলি সাঁতার কাটা, তখন কিন্তু এটা ভার্ব। তখন এটা কি হবে? ভার্ব হবে। তো দেখেন, এই জায়গায় বলছে যে নাউন ও ভার্ব এর কাজ সম্পন্ন করবে। এই সুইমিংটা কিন্তু এখানে নাউন এবং ভার্বের কাজ সম্পন্ন করেছে। আবার এটা নাউনের, বলছে যে প্রকাশ করবে, আচরণ করবে নাউনের মতো। এই সুইমিং কিন্তু একটা নাউন। জিরান্ডের বৈশিষ্ট্য হচ্ছে এটি স্থির অবস্থা প্রকাশ করবে এবং আচরণ করবে নাউনের মতো। হি স্টার্টেড ওয়াচিং টেলিভিশন। সে টিভি দেখা শুরু করেছিল। এই যে ওয়াচিং, এখানে ওয়াচ কি? এটা কিন্তু নাউন হিসাবে বসেছে। স্টার্ট কিন্তু এখানে ভার্ব, স্টার্টেড। সে শুরু করেছিল টিভি দেখতে। হি স্টার্টেড ওয়াচিং টেলিভিশন। ওয়াচের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, একই সঙ্গে নাউন হয়ে গেল ওয়াচিং। আবার আইএনজি যদি আমি বাদ দিয়ে দেই, ওয়াচ কিন্তু ভার্ব হয়ে গেল। অস কি হলো বলেন তো? ভার্ব। তো জিরান্ড শব্দের অর্থ হচ্ছে কি? আইএনজি যুক্ত শব্দ, যেটি একই সঙ্গে নাউন এবং ভার্বের কাজ করবে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এই জায়গাটা মনে রাখবেন। ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড নাউন ও ভার্বের কাজ একসঙ্গে সম্পন্ন করবে। জিরান্ডের বৈশিষ্ট্য হচ্ছে একটি স্থির অবস্থা প্রকাশ করা এবং আচরণ করবে নাউনের মতো। কিসের মতো সে আচরণ করবে? নাউনের মতো আচরণ করবে। জিরান্ড সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন? হ্যাঁ স্যার। দেখেন, আবার একটু বুঝাই। হ্যাঁ, বলছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউন ও ভার্বের কাজ একসাথে সম্পন্ন করলে তাকে জিরান্ড বলে। ভার্বের প্রেজেন্ট ফর্ম কেমন? এই জায়গাটা দেখেন, SWIM। আমি যখন লিখলাম শুধু চুইম, এই চুইমটা ভার্বের বেস ফর্ম বা ভি অন ফর্ম। এর সঙ্গে যখন আমি আইএনজি যুক্ত করলাম, তো এই শুধু সুইম, এটা কিন্তু আমার ভার্ব। কিন্তু যখন আমি লিখবো সুইমিং, আমি কি লিখবো? সুইমিং। এই সুইমিংটা কিন্তু আবার নাউন হয়ে গেল। তো এখানে প্রথম বাক্যে কি বসেছে? এই বাক্যটা দেখেন, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম। আমরা কিন্তু কেউ এটা বলি না সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। তো এই যে সুইমিং, এটা একই সঙ্গে ভার্বের কাজ করছে, আবার এখানে নাউন হয়ে গিয়েছে। সুইম হচ্ছে ভার্ব, আর সুইমিং নাউন হয়ে গেল। জিরান্ডের বৈশিষ্ট্য হচ্ছে এটি স্থির অবস্থা প্রকাশ করবে এবং আচরণ করবে নাউনের মতো। এই যে সুইমিং শব্দটা একটা জিরান্ডিয়াল নাউন বলা হচ্ছে এখানে। প্রথম সেন্টেন্সে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম, সুইমের সাথে আইএনজি যুক্ত হয়ে সুইমিং গঠিত হয়েছে। সুইমের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সুইমিং গঠিত হয়েছে। এই বাক্যটিতে স্থির অবস্থা প্রকাশ পেয়েছে, কারণ এখানে কেউ সাঁতার কাটে না। ইহা
ইজ ভার্বের সাবজেক্ট অর্থাৎ সুইমিং এখানে নাউনের কাজ সম্পন্ন করেছে। যেহেতু প্রথম সেন্টেন্সে সুইমিং একই সঙ্গে নাউনের ভার্ব কার্য সম্পাদন করে, তাই এটা জিরান্ড। অর্থাৎ জিরান্ড ভার্বের বেস ফর্মের সঙ্গে যখন আইএনজি যুক্ত করব তখন ওই শব্দটি নাউন হয়ে যাবে এবং ওটা নাউন এবং ভার্বের মতো আচরণ করবে। যেমন এখানে সুইম হচ্ছে ভার্ব, আর একই সঙ্গে আইএনজি দিলে সুইমিং হয়ে গেল, সাঁতার একটি ভালো ব্যায়াম। দ্বিতীয় সেন্টেন্সে ওয়াশিং, এই বাক্যটা দেখেন, হি স্টার্টেড ওয়াশিং টেলিভিশন, সে টিভি দেখা শুরু করেছিল। এই যে দ্বিতীয় সেন্টেন্সে ওয়াশিং ভার্বাল, অসিন ভার্বটি এখানে অসের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ওয়াচিং হয়েছে। ভার্ব দ্বারা উপভোগ কার্যটি সম্পন্ন করা হয়েছে। হি ওয়াশিং, হি স্টার্টেড ওয়াশিং, এখানে ওয়াশ কিন্তু এই যে ভার্ব, কিন্তু এর সঙ্গে আইএনজি করে দিয়ে সে টিভি দেখা শুরু করলো বা দেখতে শুরু করলো। এই যে শুরু করা কিন্তু একটি ভার্ব আছে, এটা কিন্তু মূল ভার্ব, কিন্তু ওয়াশিংটা এখানে কিন্তু নাউন হয়ে যাচ্ছে। ওয়াশিংটা এখানে কি হচ্ছে দেখেন, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, ইজটি কিন্তু এখানে ভার্ব, কিন্তু এই সুইমিং সুইমিং টোটাল শব্দটা এখানে নাউনের মতো আচরণ করলো। এখানেও ঠিক একই কথা বলছে, তাই ওয়াশিং নাউনের কাজ সম্পন্ন করেছে। এই যে দেখেন, এই আমি রেড কালার দিয়ে আমি মার্ক করেছি, হি স্টার্টেড ওয়াশিং টেলিভিশন, এখানে কি বলা হচ্ছে, ওয়াশিং নাউনের কাজ সম্পন্ন করেছে। যেহেতু ওয়াশিং এর সাথে নাউন ও ভার্বের কাজ সম্পাদন করে, তাই এখানে ওয়াশিং উক্ত সেন্টেন্সের জিরান্ড। অর্থাৎ এখানে ওয়াশিং কে আমরা ভার্ব বলবো না, এখানে স্টার্টেড অর্থাৎ ভার্বের ভি2 ফর্ম বসেছে, স্টার্ট থেকে এসেছে স্টার্টেড, এখানে ওয়াশিংটা কিন্তু নাউন হয়ে গেল। কিন্তু এটা আবার আলাদা করে ভার্ব এবং নাউনের কাজ করে, কিভাবে আমি ব্যাখ্যা দিয়েছি। অস যখন লিখবো, শুধু অস যখন লিখবো তখন কিন্তু ভার্ব, এবং অসের সঙ্গে আইএনজি যুক্ত করলে সেটি নাউন হয়ে যাবে, অর্থাৎ ওয়াশিং নাউন হয়ে গেল। ইউজ অফ জিরান্ড, দেখেন ভার্বের সাবজেক্ট রূপে জিরান্ড বসে। ভার্বের খুব ভালোভাবে দেখেন, অ্যাডভান্স লেভেলের ক্লাস তো, অমনোযোগী হলে কিন্তু বুঝতে খুবই সমস্যা হয়ে যাবে। এখানে কি বললাম, এখানে বলছে ভার্বের সাবজেক্ট রূপে জিরান্ড বসে, ভার্বের সাবজেক্ট রূপে জিরান্ড বসে। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম, সাঁতার একটি ভালো ব্যায়াম। ভার্বের অবজেক্ট রূপে বসেছে, ভার্বের কি রূপে বসেছে, সাবজেক্ট রূপে এবং অবজেক্ট রূপে। দেখেন এখানে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম। আই লাইক স্লিপিং, আমি ঘুমাতে পছন্দ করি। আচ্ছা এই জায়গাটা একটু দেখেন তো, এই সুইমিংটা প্রথমে কি বসে একটা বাক্যে, প্রথমে কি ভার্ব বসে অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্সে, নাকি সাবজেক্ট বসে না অবজেক্ট বসে? আমরা সবাই জানি সাবজেক্ট বসে। কি বসে বলেন তো, সাবজেক্ট বসে। যেমন এই জায়গায় যদি আমি লিখি আই ই এ টি, আই ইট রাইস, RICE, দেখেন খুব ভালো করে দেখেন, প্রথমে কি বসেছে, আই সাবজেক্ট বসেছে। কি বসেছে, আই সাবজেক্ট বসেছে, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানেও প্রথমে দেখেন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম, এখানে ভার্ব কোনটি, ইজ। তো আমরা জানি এই বাক্যটা দেখেন, সাবজেক্ট সব সময় প্রথমে বসে, এখানে সুইমিং প্রথমে বসেছে না, এই সুইমিংটা কিন্তু এখানে সাবজেক্ট, এবং সুইমিংটা কিন্তু এখানে নাউন, আর ইজ হচ্ছে ভার্ব। এই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে সুইমিং, এই জন্য বলা হচ্ছে ভার্বের সাবজেক্ট রূপে জিরান্ড বসে। ভার্বের কি রূপে জিরান্ড বসে, সাবজেক্ট রূপে জিরান্ড বসে। আমি যা বুঝালাম কেউ কি বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা? বিষয়গুলো কিন্তু খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। বইয়ের কত নম্বর না বইতে পাবেন না, আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দিচ্ছি, এটা বইতে না, বইয়ের বাইরে। এখানে কথাটা হচ্ছে খুব ভালোভাবে একটু লক্ষ্য করেন, দেখেন জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। প্রথম কথা হচ্ছে মনোযোগ না দিলে বুঝবেন না। দ্বিতীয় কথা, আমি একবারের জায়গায় দুইবার তিনবারও বুঝাবো, কিন্তু আপনি যদি অমনোযোগী হয়ে বলেন স্যার আরেকবার বুঝান, এটা কিন্তু খুব বোরিং লাগে। আমি আবারও বুঝাচ্ছি, খুব ভালোভাবে দেখেন কি বলছে। জিরান্ড কাকে বলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এইটা ভার্ব এবং নাউনের কাজ করে। আবার দেখেন এখানে কি বলছে, ভার্বের সাবজেক্ট রূপে জিরান্ড বসে। ভার্বের সাবজেক্ট রূপে কি, এই বাক্যটা দেখেন, উদাহরণ দিয়েছি, আই ইট রাইস। কি বললাম, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই কি, সাবজেক্ট। কিসের সাবজেক্ট, ইট যে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে আই। তো ভার্বের সাবজেক্ট রূপে কিভাবে বসেছে,
সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম। দেখেন, সাঁতার একটি ভালো ব্যায়াম, এই জায়গায় ইজ এটা ভার্ব, এবং ইজ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব না, এখানে সরাসরি সে মেইন ভার্ব। ইজ কখন অক্সিলারি ভার্ব হয় বলেন তো? কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হয়। আই অ্যাম ইটিং রাইস, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এখানে ডু হচ্ছে মেইন ভার্ব, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই বাক্য দেখেন, সুইমিং ইজ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম, এখানে ইজ ভার্বের সাবজেক্ট রূপে সুইমিং বসেছে, এবং এই সুইমিংটা এখানে সাবজেক্ট এবং এটা নাউন। সাবজেক্টের জায়গায় নাউন থাকে না, যেমন করিম ইজ এ গুড বয়, করিম একজন ভালো ছেলে, এখানে করিম কি? সাবজেক্ট। আবার করিম কি? নাউন। কোন প্রকারের নাউন? আচ্ছা, এই জায়গাটা দেখেন, এখানে কি বললাম? ভার্বের সাবজেক্ট হিসাবে সুইমিং বসেছে, সুইমিং কিন্তু এখানে জিরান্ড এবং এটা নাউন হিসাবে বসেছে। তারপর দেখেন ভার্বের অবজেক্ট রূপে, ভার্বের অবজেক্ট রূপে কেমন? আই লাইক স্লিপিং, দেখেন খুব ভালোভাবে দেখবেন, আই লাইক স্লিপিং, আমি ঘুমাতে পছন্দ করি। আচ্ছা, সঙ্গে সঙ্গে এই বাক্যটাও দেখবেন, আই ইএটি, আই ইট রাইস, আর আই সিই, এই জায়গাটা দেখেন, আই ইট রাইস, একটু বড় করি, আই ইট রাইস, এই বাক্যের অবজেক্ট কোনটি সবাই বলেন তো? এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু আমি প্রথম দিকের ক্লাসে আপনাদের শিখিয়েছিলাম, সবার মনে আছে। এই বাক্যের অবজেক্ট হচ্ছে রাইস, অবজেক্টের বাংলা কি? কর্ম। আর অবজেক্ট কোথায় বসে? অবজেক্ট ইংরেজি বাক্যে সাধারণত শেষে বসে। কোথায় বসে বলেন? শেষে বসে। দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে রাইস কি? অবজেক্ট। তো এখানে কি বলছে? ভার্বের অবজেক্ট রূপে, এই যে দেখেন, আই লাইক স্লিপিং, এখানে ভার্ব কোনটি? লাইক। আমি ঘুমোতে পছন্দ করি, লাইক মানে পছন্দ করা, আর এই লাইকের পরে স্লিপিং বসেছে না, এই স্লিপিং এর জায়গাটা কিন্তু অবজেক্ট। তো এখানে জিরান্ড অর্থাৎ স্লিপ ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে স্লিপিং হয়েছে, এটা কিন্তু এখানে নাউনের কাজ করেছে, এবং নাউনের এটা জিরান্ডিয়াল নাউন, আবার এটা কিন্তু অবজেক্ট। এই লাইক ভার্বের অবজেক্ট রূপে এখানে স্লিপিং বসেছে, তাই বলছে যে জিরান্ড ভার্বের অবজেক্ট রূপেও বসে। প্রেপজিশনের অবজেক্ট রূপে দেখেন, প্রেপজিশনের অবজেক্ট কেমন? এই বাক্যে এই যে হি ইজ ফন্ড অফ ইটিং, সে খাওয়ার পাগল, বা সে খাওয়া খুব ভালোবাসে, সে খাওয়া খুব ভালোবাসে, এই জায়গাটা দেখেন কি লিখলাম? হি ইজ ফন্ড অফ ইটিং, সে খাওয়ার পাগল, সে খাওয়ার পাগল। এই যে ফন্ড অফ আছে না, অফটা কি? প্রেপজিশন। অফ কি বলেন তো? প্রেপজিশন। এই দেখেন, প্রেপজিশনের পরে কি, বাক্যের শেষে কি থাকে? আমি কেবল কি বুঝাইছি? অবজেক্ট থাকে। তো এখানে কিন্তু ইটিংটা এখানে একটা জিরান্ড, এবং এটা প্রেপজিশন অফ এর অবজেক্ট হিসেবে বসেছে। প্রেপজিশন অফ এর কি রূপে বসেছে? অবজেক্ট রূপে বসেছে। হি ইজ ফন্ড অফ ইটিং, হি ইজ ফন্ড অফ ইটিং, সে খাওয়ার পাগল। অর্থাৎ এখানে ফন্ড অফ, ফন্ড অফ মানে অনুরাগী বা প্রিয়। তো এই যে অফ না, অফ প্রেপজিশন, এর উপরে এর পরে জিরান্ড বসেছে, এটা অবজেক্ট রূপে বসেছে। ভার্বের কমপ্লিমেন্ট রূপে দেখেন, ভার্বের কমপ্লিমেন্ট রূপে মাই হবি ইজ ট্রাভেলিং, মাই হবি ইজ ট্রাভেলিং, এখানে ভার্ব কোনটি? ইজ। মাই হবি ইজ এর কমপ্লিমেন্ট মাই হবি ইজ, এইটুক বলে যদি থেমে যায়, এটা কি ভালো শোনা যায়? কমপ্লিমেন্টের বাংলা কি বলেন তো? আমি আগের দিন বলেছিলাম, কারো মনে আছে কমপ্লিমেন্টের বাংলা কি হবে? এটা কেউ বলতে পারবেন কমপ্লিমেন্টের বাংলা কি? পরিপূরক। পরিপূরক। পরিপূরক বা সম্পূরক, হ্যাঁ পরিপূরক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখেন তো এই জায়গাটা কি বললাম? এখানে বলেছি ভার্বের কমপ্লিমেন্ট রূপে আমি এতটুক বলে যদি থেমে যাই, মাই হবি ইজ, আমার শখ হয় কি? আমার শখ হয় ভ্রমণ করা, আমার শখ গান শোনা, আমার শখ খাওয়া, আমার শখ টিভি দেখা, আমার শখ গান শোনা। তো ওই যে শখের পরে যে শব্দটুক বললাম, ওইটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট, পরিপূরক। ওইটাকে কি বলা হচ্ছে? পরিপূরক। একে অন্যের পরিপূরক, আমরা এটা বিভিন্ন সাবজেক্টে পড়ে থাকি না? তো এখানে পরিপূরক মানে কি? এটা পরিপূর্ণ করে। অর্থাৎ মাই হবি ইজ ট্রাভেলিং, আমার হবি হচ্ছে ট্রাভেলিং। তো এখানে ভার্ব, এই যে ইজ নামক যে ভার্ব, এর কমপ্লিমেন্ট রূপে এখানে ট্রাভেলিং বসেছে, এবং এই ট্রাভেলিং কে ভাঙলে দুইটা অর্থ পাওয়া যায়, ট্রাভেল হচ্ছে ভার্ব আর ট্রাভেলিং হচ্ছে নাউন। এবং জিরান্ড সবসময় নাউনের মতো আচরণ করে, প্রথমেই সংজ্ঞাতে আপনাদের দেখিয়ে এসেছি। তো কি বললাম? প্রেপজিশনের অবজেক্ট রূপে জিরান্ড বসে, ভার্বের কমপ্লিমেন্ট রূপে জিরান্ড বসে, ভার্বের অবজেক্ট রূপে জিরান্ড বসে, এবং ভার্বের সাবজেক্ট রূপে জিরান্ড বসে। এবং জিরান্ড কি? এটাও আপনারা দেখেছেন,
কি বলা হচ্ছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড নাউন ও ভার্বের কাজ সম্পন্ন করে। এই যে বললাম সুইমিং, এটা একাধারে নাউন একাধারে ভার্ব। জিরান্ডের বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি স্থির অবস্থা প্রকাশ করবে এবং আচরণ করবে নাউনের মতো। এই সুইমিং, এর থেকে সুইম যদি শুধু সুইম বলি ভার্ব, আর সুইমিং বলে এটা নাউন হয়ে যাবে। অর্থাৎ জিরান্ড এক প্রকার নাউন। এতটুক যা বুঝালাম, আপনারা কি বুঝতে পেরেছেন জিরান্ডের মূলত বিষয়টা কি? Thank you. অনেকেই আজকে জয়েন করেছেন ক্লাসে, কেউ লিভ নিবেন না। খুব ভালো একটি ক্লাস, অ্যাডভান্স লেভেলের ক্লাস শুরু হয়ে গিয়েছে। এই ক্লাসগুলো যদি ধরতে পারেন, এর পরবর্তীতে দেখেন এই জায়গাটা আপনাদের দেখাবো। এখানে এই যে কন্ডিশনালের জায়গাটাও কিন্তু থাকবে, যে কন্ডিশনাল, এই জিরান্ডের পরে এই শিটে আমরা কন্ডিশনাল পাবো, কিন্তু এটা একটু আরো একটু হার্ড লেভেলের। এই যে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, কম বেশি আমরা এগুলা বুঝি, কিন্তু এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা একটু দেখবো, যে ব্যবহারগুলো আমরা কিভাবে করছি। তো এখানে দেখেন জিরান্ডটা আমরা মোটামুটি একটু বুঝতে পারলাম। জিরান্ড কখনো কখনো ভার্বের সাবজেক্ট রূপে বসতে পারে, ভার্বের অবজেক্ট রূপে বসতে পারে, প্রেপোজিশনের অবজেক্ট রূপে বসতে পারে, ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসতে পারে। ভার্বের কি রূপে বসতে পারে? কমপ্লিমেন্ট রূপে। জিরান্ড কখনো কখনো সেন্টেন্সে কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে ব্যবহৃত হয়। দেখেন, জিরান্ড কখনো কখনো সেন্টেন্সে কম্পাউন্ড নাউন, কি বলছে, কম্পাউন্ড নাউন শব্দের অর্থ কি? যৌগিক নাউন, যৌগিক যে বিশেষ্য, কম্পাউন্ড নাউনের অংশ হিসাবে ব্যবহৃত হয়। দিস ইজ দ্য ওয়াকিং প্লেস অফ দ্য গার্ডেন। কি বলছে? দিস ইজ দ্য ওয়াকিং প্লেস অফ দ্য গার্ডেন। দিস ইজ দ্য ওয়াকিং প্লেস, এটা হাঁটার জায়গা, অফ দ্য গার্ডেন। এখানে দুইটা ভাগে আমি ভাগ করে ফেললাম এই বাক্যটাকে, প্লেস অফ দ্য গার্ডেন আর দিস ইজ দ্য। এর মাঝখানে কি পড়ে থাকলো? ওয়াকিং। তাই বলছে কখনো কখনো জিরান্ড কখনো কখনো সেন্টেন্সে কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহৃত হয়। এই যে যৌগিক নাউন, দুইটা নাউনকে জোড়া দিয়েছে এই ওয়াকিং দিয়ে, কনজাংশনের মতো এখানে আচরণ করেছে। দিস ইজ দ্য ওয়াকিং প্লেস অফ দ্য গার্ডেন। তো আমি মনে হয় জিরান্ড কিছু না কিছু আপনাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে জিরান্ডের সঙ্গে একই সঙ্গে পাশাপাশি সময় আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পার্টিসিপল। এই পার্টিসিপলের বাংলাটা কি কেউ কি একটু বলতে পারবেন? পার্টিসিপলের বাংলা, অথবা পার্টিসিপলে যেমন এই যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এর কিছু বাক্য যদি আমরা একটু দেখি, যেমন টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন, আই লাইক টু রান, আই লাইক টু ইট। এই পার্টিসিপলের মূলত বাংলাটা কি বলেন তো? পার্টিসিপলের বাংলা অর্থ কি দাঁড়ায়, কি বুঝি আমরা? অংশগ্রহণ করা। না, পার্টিসিপেল সেটা তো পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। জাস্ট হ্যাপেন না, হ্যাঁ, একজন, এরা একটু কাছাকাছি গিয়েছেন, এমডি সুলাইমান হোসেন, আপনি বলেছেন হয়েছে গিয়েছে, কিন্তু এক্সাক্ট মিনিংটা কি হবে পার্টিসিপেল শব্দের বাংলা অর্থটা? এইমাত্র শেষ হয়েছে। কারোরই হচ্ছে না। দেখেন, এই পার্টিসিপেলের খাঁটি বাংলাটা হচ্ছে অসমাপিকা। পার্টিসিপেলের বাংলাটা হচ্ছে অসমাপিকা। একটু ভালোভাবে দেখেন, এটা আমরা দেখতে পারবো যে পার্টিসিপেলের বৈশিষ্ট্য হচ্ছে একটি চলমান অবস্থা প্রকাশ করবে এবং আচরণ করবে অ্যাজেক্টিভের মতো। আই স ওয়াকিং বয়, আমি যদি এতটুকু বলি আই স ওয়াকিং, কি এরপরে কিছু শুনতে ইচ্ছা করে না? ইনফিনিটিভ যেটাকে বলা হয় অসমাপিকা, এটা যেমন আমি ভাত খেতে, আমি ভাত খেতে কি, আমি ভাত খেতে চাই, আমি ভাত খেতে চেয়েছিলাম, আমি একজন বালককে হাঁটতে, এতটুক বলে যদি থেমে যায় হাঁটতে, বাক্যটা কি সমাপ্ত হলো? ওরপর আরো কিছু শুনতে ইচ্ছা করে। এই যে ইনফিনিটিভ অর্থাৎ অসমাপিকা, পার্টিসিপেলের মূলত বাংলা কিন্তু অসমাপিকা। তো এই জায়গাটা আমরা একটু দেখবো যে টাইপস অফ পার্টিসিপল। পার্টিসিপল মূলত তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এই ক্লাসগুলো তো সবাই খুব মনোযোগী হবেন, এই ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজের, এবং এটা যদি একবার একটু স্লিপ করেন, এটা বুঝতে গেলে কিন্তু আবার আপনাকে পিছনে চলে যেতে হবে। পার্টিসিপলের বৈশিষ্ট্য হচ্ছে একটি চলমান অবস্থা প্রকাশ করবে এবং আচরণ করবে অ্যাজেক্টিভের মতো। এই জায়গাটা সবসময় ব্রেন থেকে বাইরে দিলে হবে না। কিসের মতো আচরণ করবে? অ্যাজেক্টিভের মতো। যেমন আই স আ ওয়াকিং বয়, আই স আ ওয়াকিং বয়, আমি একটা বালক দেখেছিলাম যে কিনা হাঁটতেছিল, আমি একজন বালককে হাঁটতে দেখেছিলাম। এই বাক্যটি চলমান অবস্থা প্রকাশ পেয়েছে। বালকটি কেমন ছিল? সে কিন্তু হাঁটতেছিল, সে হাঁটছিল, এমন অবস্থায় তাকে আমি দেখলাম। কারণ এখানে কেউ হাঁটে, তাই ওয়াকিং শব্দটি পার্টিসিপল আচরণ করবে অ্যাজেক্টিভের মতো। অ্যাজেক্টিভের মতো কেন আচরণ করলো, এই জায়গাটা আরো একটু আপনাদের ক্লিয়ার করে দেই। দেখেন, এই যে ওয়াকিং না, ওয়াকিং এর পরে কি বসেছে? সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। ওয়াকিং এর পরে কি? বয় বসেছে। বয়টা কি হয়? বয়টা নাউন না? তো
তো আমরা বেশিরভাগ জায়গায় অ্যাজেক্টিভের পরে একটা নাউন ব্যবহার করতে পারি, সব জায়গায় না কিন্তু, বেশিরভাগ জায়গায় অ্যাজেক্টিভের পরে নাউন দেওয়া যায়। যদি একটা উদাহরণ দেখেন, এই বাক্যে আমি লিখলাম হি ইজ আ গুড বয়। কি লিখলাম? হি ইজ আ গুড বয়, সে একজন ভালো বালক। এই বাক্যে অ্যাডজেক্টিভ কোনটা? গুড। কি হবে? গুড। গুডের পরে কি বসেছে? বয়। বয়টা কি? নাউন। তো বলছে যে এখানে অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, অর্থাৎ আই স আ ওয়াকিং বয়। এখানে ওয়াকিং কিন্তু নাউন বলা যাবে না, এখানে ওয়াকিং কিন্তু অ্যাডজেক্টিভ। দেখেন একটু আগে দেখিয়েছিলাম সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, ওখানে সুইমিং কিন্তু অ্যাডজেক্টিভ ছিল না, ওখানে সুইমিং ছিল হচ্ছে নাউন। কি ছিল? নাউন। আর এখানে সেই সুইমিং এর মতো ওয়াকিং। ওয়াকিং কি হলো? এখানে নাউন না, এখানে অ্যাডজেক্টিভ। তাই বলছে পার্টিসিপলের ব্যবহার হচ্ছে একটি চলমান অবস্থা প্রকাশ করবে এবং আচরণ করবে অ্যাডজেক্টিভের মতো। যেমন আই স আ ওয়াকিং বয়, আমি একজন বালককে হাঁটতে দেখেছিলাম। এই বাক্যটি চলমান অবস্থা প্রকাশ পেয়েছে কারণ এখানে কেউ হাঁটে, তাই ওয়াকিং শব্দটি পার্টিসিপলের মতো আচরণ করেছে এবং এখানে ওয়াকিং শব্দটি হচ্ছে পার্টস অফ স্পিচ অফ অ্যাডজেক্টিভ। এখানে ওয়াকিং কিন্তু নাউন না, এটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ তার ব্যাখ্যা আমি দিয়েছি। দেখেন টাইপস অফ পার্টিসিপল, তিন প্রকার পার্টিসিপলের ভিতরে প্রথমে রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। এইটা দেখেন স্ট্রাকচার অফ পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয় হচ্ছে বি ওয়ান প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপলে ভি ওয়ান এর সঙ্গে আইএনজি থাকে, পাস্ট পার্টিসিপলে কিন্তু ভি থ্রি থাকে, আর পারফেক্ট পার্টিসিপলে হ্যাভিং যুক্ত ভি থ্রি থাকে। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপলে ভি ওয়ান যুক্ত আইএনজি, ভি ওয়ান যুক্ত আইএনজি থাকে, এটা আমরা উপরে দেখেছি। পাস্ট পার্টিসিপলে কি থাকে? পাস্ট পার্টিসিপলে সাবজেক্টের পরে ভার্বের ভি থ্রি বসবে। এক্সাম্পল দেখেন, হ্যাভিং লার্নড কম্পিউটার। হ্যাভিং লার্নড কম্পিউটার, এই জায়গাটা দেখেন, এই যে জায়গাটা হ্যাভিং লার্নড, এই যে হ্যাভিং এর পরে পারফেক্ট পার্টিসিপেল হ্যাভিং দিয়েছি না, এরপরে ভার্বের ভি থ্রি দিয়েছি। হ্যাভিং লার্নড কম্পিউটার, কম্পিউটার শিখিয়া আই উইল গো টু আমেরিকা, আমি আমেরিকায় যাব। কম্পিউটার শিখিয়া আমি আমেরিকায় যাব। প্রেজেন্ট পার্টিসিপল কেমন হচ্ছে? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। অর্থাৎ এই জায়গাটা খুব ভালোভাবে আমরা দেখব। ভি ওয়ান প্লাস আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, ভি থ্রি প্লাস অবজেক্ট থাকলে পাস্ট পার্টিসিপল, এবং পারফেক্ট পার্টিসিপলে হ্যাভিং প্লাস ভি থ্রি থাকবে। হ্যাভিং লার্নড কম্পিউটার, হ্যাভিং ডান দ্য সাম, হ্যাভিং ডান দ্য সাম আই উইল টেক মাই ডিনার। অর্থাৎ অঙ্কটি করিয়া আমি আমার ডিনার করব। তাহলে এখানে হ্যাভিং এর পরে ভি থ্রি যুক্ত করতে হবে। এরপর দেখেন ইনফিনিটিভ, কি যুক্ত করব? ইনফিনিটিভ। ইনফিনিটিভের বাংলাটাও কিন্তু এখানে টু যুক্ত ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ করা হবে। টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী এদের কোনো পরিবর্তন হয় না। টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী এদের কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল দেখেন, টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন, আই লাইক টু রান, আই লাইক টু রান। শর্টকাট টিপস দেখেন, জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল। জিরান্ড কিসের কাজ করে? বি ওয়ান প্লাস আইএনজি, স্থির অবস্থা প্রকাশ করবে এবং আচরণ করবে নাউনের মতো। আমরা এই একটি মাত্র লাইনের মাধ্যমে জিরান্ড শিখতে পারি। কি শিখতে পারি? জিরান্ড। বলা হচ্ছে জিরান্ডের গঠন প্রণালী কি হবে? বি ওয়ান প্লাস আইএনজি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, স্থির অবস্থা প্রকাশ করবে এবং আচরণ করবে নাউনের মতো। কিসের মতো? নাউনের মতো। আর পার্টিসিপেল কি হবে? বি ওয়ান প্লাস আইএনজি, চলমান অবস্থা প্রকাশ করবে, চলমান অবস্থা প্রকাশ করবে, আচরণ করবে অ্যাডজেক্টিভের মতো। জিরান্ড আচরণ করবে নাউনের মতো, জিরান্ড আচরণ করবে নাউনের মতো, আর এই পার্টিসিপল আচরণ করবে অ্যাডজেক্টিভের মতো। কিসের মতো আচরণ করবে? অ্যাডজেক্টিভের মতো। এবার আমরা দেখব একটু ক্লজ। কি দেখবো বলেন তো? ক্লজ। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। বড় একটি বাক্যের ছোট একটি অংশকে বলা হচ্ছে ক্লজ বা বাক্যাংশ। ক্লজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যাতে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব অবশ্যই থাকে। কি বললাম? ক্লজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যাতে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব অবশ্যই থাকে। ক্লজ ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। বড় বাক্য প্রতিটি বাক্যেই এক বা একাধিক ক্লজ থাকে। যেমন হি ইজ পুয়ার, অন সেন্টেন্স অন ক্লজ। এই জায়গাটায় বলা হয়েছে প্রতিটি বাক্যেই এক বা একাধিক ক্লজ থাকে।
হি ইজ পুয়ার, এখানে অন সেন্টেন্স অন ক্লজ, এটাও কিন্তু একটা ক্লজ। তো এটা হচ্ছে একটি বাক্যে একটি ক্লজ। হি ইজ পুয়ার বাট ইজ ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট, অন সেন্টেন্স টু ক্লজ। হি ইজ পুয়ার একটি ক্লজ, বাট ইজ ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট, যেমন বুদ্ধিমান তেমন সৎও বটে, সে গরিব কিন্তু বুদ্ধিমান এবং সৎ। তো এই বাক্যে দুটো ক্লজ হয়েছে। হি ইজ পুয়ার একটি বাক্যে একটি ক্লজ, হি ইজ পুয়ার বাট ইন্টেলিজেন্ট অ্যাজ অনেস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট। উপরের উদাহরণগুলোতে লক্ষ্য করুন, প্রতিটি বাক্যে একগুচ্ছ শব্দ, একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব রয়েছে। উপরের বাক্যগুলোতে লক্ষ্য করুন, প্রতিটি বাক্যে একগুচ্ছ শব্দ, একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব রয়েছে। ক্লজকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। ক্লজকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট শব্দের অর্থ কি? স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড প্রিন্সিপাল ক্লজ। দেখেন, আরেকটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ। এটার অর্থ হচ্ছে নির্ভরশীল ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। দেখেন, ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজটি কেমন হয়? যে ক্লজটি কারো উপরে নির্ভরশীল থাকে না। কলেজের প্রিন্সিপাল স্যার থাকে, হাই স্কুলের হেডমাস্টার স্যার থাকে, অন্য সাবঅর্ডিনেট বা অ্যাসিস্ট্যান্ট টিচাররা ওনার কথা মেনে চলে, ওনাকে ফলো করতে হয়। তো প্রিন্সিপাল স্যার কিন্তু ওনাদেরকে ফলো করে না। অর্থাৎ একটি বাক্যের প্রিন্সিপাল ক্লজটিও কিন্তু ঠিক তাই, এই প্রিন্সিপাল ক্লজের উপরে ভিত্তি করে অন্য ক্লজ ব্যবহৃত হয়। আমি আবার বলি, প্রিন্সিপাল ক্লজের উপরে অন্য ক্লজ নির্ভর করে, কিন্তু অন্য কোনো ক্লজের উপরে ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এটার তাতে কোনো যায় আসে না। যে ক্লজ, প্রিন্সিপাল ক্লজটা দেখেন, যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে। ওই যে বললাম না, প্রিন্সিপাল স্যার থাকে না কলেজে, যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলে। এটি অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভরশীল নয়, এটি অন্য কোনো ক্লজের উপরে নির্ভরশীল নয়। উদাহরণ দেখেন, রানা হ্যাজ আ গার্লফ্রেন্ড হু ইজ ভেরি কিউট। রানা হ্যাজ আ গার্লফ্রেন্ড হু ইজ ভেরি কিউট। উপরের ব্যাখ্যা দেখেন, উপরের বাক্যটিতে রানা হ্যাজ এ গার্লফ্রেন্ড, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। রানা হ্যাজ এ গার্লফ্রেন্ড, রানার একটি মেয়ে বন্ধু আছে, তার একটা গার্লফ্রেন্ড আছে। এটিকে বাক্য থেকে আলাদা করে লিখলেও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এই জায়গাটা খুব ভালোভাবে একটু দেখেন, প্রিন্সিপাল ক্লজটা আমি কিভাবে আলাদা করে নিয়ে আসলাম। রানা হ্যাজ এ গার্লফ্রেন্ড, রানার গার্লফ্রেন্ড আছে। হু ইজ ভেরি কিউট, আচ্ছা এইটা যদি আমি একটু আলাদা করে বলি যে সে খুব কিউট, সে খুব কিউট। হু ইজ, এখানে হু মানে কিন্তু কে না, এখানে হু মানে যে। এই হুটা এখানে কোন প্রকার পার্টস অফ স্পিচ কেউ বলতে পারবেন? এই যে এখানে হু বসলো, এই হুটা কোন প্রকার পার্টস অফ স্পিচ বলেন তো? এটা কনজাংশন, কোন প্রকার কনজাংশন? রিলেটিভ 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 কনজাংশন কি হয়? রিলেটিভ প্রোনাউন প্রোনাউন না এটা রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ। আর কেউ কিছু বলবেন? রিলেটিভ প্রোনাউন দেখেন, অনেকে যারা রিলেটিভ প্রোনাউন বলেছেন তারা সবাই সঠিক বলেছেন। এখানে আমি সামান্য একটু ব্যাখ্যাটা আপনাদের রিলেটিভ প্রোনাউন হ্যাঁ, এই জায়গাটা সবাই একটু দেখেন, আমি একটু ব্যাখ্যাটা দেই, তাহলে বুঝতে পারবো না। এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন এন্ড রিলেটিভ প্রোনাউন, আমরা প্রোনাউনে দেখেছি প্রোনাউন হচ্ছে 8 প্রকার। প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার। যেমন দেখেন, WHO, এই বাক্যটা লিখলাম, WHO, হু আর ইউ, YOU, এটা লিখলাম, হু আর ইউ। আরেকটি বাক্য লিখলাম, IKNOW, আই নো দা, MAN, WHO, হু, CAME, here, ACRE, who came here yesterday, YESTERDAY।
এই বাক্যটা একটু দেখেন, এখানে কি বললাম, আমি লিখলাম হু আর ইউ। এখানে হু দ্বারা কি প্রশ্ন করা হচ্ছে, হু দ্বারা কি করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে। এটা একটা ইন্টারোগেশন চিহ্ন আছে না, এখানে হু কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে হু কি হলো, ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু আমি যখন এই হুটা দুইটা বাক্যের মাঝে ব্যবহার করলাম, যারা প্রোনাউন বোঝেন না, যারা রিলেটিভ প্রোনাউন বলেছেন সবাই মোটামুটি প্রোনাউনটা বুঝতে পেরেছেন, যারা বোঝেন না একটু ভালোভাবে খেয়াল করেন। আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। আরেকটা কি লিখেছি, কেম হেয়ার ইয়েস্টারডে। এই দুটো বাক্যকে যুক্ত করেছে, রিলেশন তৈরি করে দিয়েছে দুটো বাক্যের ভিতরে এই হু। আই নো দ্য ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে, আই নো দ্য ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে। আমি লোকটিকে চিনি যে গতকাল এখানে এসেছিল। প্রথম বাক্যে হু শব্দের অর্থ হচ্ছে কে, আর দ্বিতীয় বাক্যে হু শব্দের অর্থ হচ্ছে যে। তাহলে দেখছেন, আমি বললাম কি, যখন আমি অফিসে যাই বা আমি স্কুলেতে যাই, তখন স্টুডেন্টরা আমাকে স্যার বলে সম্বোধন করে। আমি যখন বাড়িতে আসি তখন আমার সন্তানরা আমাকে বাবা বলে। আমাকে কেউ মামা বলে ডাকে, আমাকে কেউ আঙ্কেল বলে ডাকে, বিভিন্ন নামে ডাকতে পারে, ব্যক্তি তো আমি সেই একজনই। অর্থাৎ এখানে একটি ওয়ার্ড সেন্টেন্সে কোথায় কিভাবে বসছে, সিচুয়েশন অনুসারে কিন্তু তার পার্টস অফ স্পিচ নির্ভর করে। ওই যে বললাম সুইমিং, সে কিন্তু এক জায়গায় নাউন হয়ে যাচ্ছে, আবার ওই সুইম যখন আলাদা করে ফেললাম তখন এটা ভার্ব হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটাতে বলা হচ্ছে উপরের বাক্যটিতে রানা হ্যাজ এ গার্লফ্রেন্ড একটি প্রিন্সিপাল ক্লজ। কারণ এটিকে বাক্য থেকে আলাদা করে লিখলেও এটা কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, রানার একটা গার্লফ্রেন্ড আছে। কিন্তু দেখেন এই বাক্যের উপরে নির্ভর করেছে রানা হ্যাজ এ গার্লফ্রেন্ড হু ইজ ভেরি কিউট। এই হু ইজ ভেরি কিউট, এই বাক্যটা কিন্তু এর উপরে নির্ভরশীল। ছোট ছোট ছেলে মেয়ে আমরা যারা কলেজে পড়ি, প্রাইমারি স্কুলে পড়ি, আমরা সংসারে বাবার উপরে মায়ের উপরে নির্ভর করি, তাদের ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। স্কুলে আমাকে পরীক্ষার ফি দিতে হবে, আমার ড্রেস কিনতে হবে, আমার সাইকেল কিনতে হবে, আমার খাতা কলম কিনতে হবে, বাবা কিনে দেবে। অর্থাৎ এখানে পিতামাতা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আমরা হচ্ছে তাদের সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এটা মনে রাখতে হবে, ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজটা এখন কেমন হয়। যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজে অর্থ প্রকাশ করতে পারে না, তাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলে। কি বললাম দেখেন, বলছে যে যে ক্লজ, আচ্ছা, এখানে কি বললাম, যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলে। যেমন এই বাক্য দিয়ে আমি যদি বুঝাই, রানা হ্যাজ এ গার্লফ্রেন্ড, এই যে যতটুকু আমি লিখলাম হু ইজ ভেরি কিউট, হু ইজ ভেরি কিউট, এই যে ক্লজটুকু, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। শি ওয়েন্ট টু স্কুল আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, হেয়ার ইউ ক্যান সি, কি লিখলাম, শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, অর্থাৎ নাস্তা খাওয়ার পর সে স্কুলে গিয়েছিল। উপরের বাক্যটিতে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট একটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটিকে আলাদা করে লিখলে, এটিকে বাক্য থেকে আলাদা করে লিখলে প্রিন্সিপাল ক্লজ শি ওয়েন্ট টু স্কুল ছাড়া নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। অন্যদিকে শি ওয়েন্ট টু স্কুল, এই ক্লজটি বা এই বাক্য অংশটুকু সে নিজেই একটা অর্থ প্রকাশ করতে পারে। কি করতে পারে, নিজেই একটি অর্থ প্রকাশ করতে পারে। শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, সে স্কুলে গিয়েছিল। অর্থাৎ এখানে বাক্যটা কি হলো, সে স্কুলে গিয়েছিল, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যদি বলা হয় আফটার হ্যাভিং হিজ ব্রেকফাস্ট, তার নাস্তা করার পর, দেখেন এই বাক্যটা কিন্তু কেমন জানি একটু অসম্পূর্ণ থেকে যায়। তার নাস্তা করার পর, এর আগে পরে কিছু শুনতে ইচ্ছা করে না? তা আগে এখানে আমি সেই বাক্যটুকু শুনিয়ে দিয়েছি, কি, সে স্কুলে গিয়েছিল নাস্তা করার পর, সে স্কুলে গিয়েছিল নাস্তা করার পর। অর্থাৎ এখানে বলা হচ্ছে উপরের বাক্যটিতে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট একটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটিকে বাক্য থেকে আলাদা করে লিখলে প্রিন্সিপাল ক্লজ শি ওয়েন্ট টু স্কুল ছাড়া নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। অন্যদিকে শি ওয়েন্ট টু স্কুল একাই কোনো ক্লজের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। কি করতে পারে, সম্পূর্ণ কোনো অর্থ প্রকাশ করতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ তিন রকমের হয়ে থাকে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। দেখেন এই সাবঅর্ডিনেট যে ক্লজ না, এই সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু আবার তিন প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে নাউন ক্লজ, একটি অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। খুবই সহজ, দেখেন নাউন ক্লজটা কেমন হয়, সবাই একটু ভালোভাবে খেয়াল করেন, নাউন ক্লজটা কেমন।
নাউনের পজিশনে নাউনের পজিশনে যে ক্লজ বসে সেটি নাউন ক্লজ হয়। কি বললাম? বাক্যে যে জায়গায় নাউন থাকে না, ওই জায়গায় যে ক্লজটি বসে তাকে নাউন ক্লজ বলে। সহজ ভাষায় যে ক্লজ নাউনের কাজ করে সেটাই হচ্ছে নাউন ক্লজ। এতটুকু কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? যে ক্লজটি নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। নাউন যেখানে থাকবে সেই জায়গাটাকেই এই নাউন ক্লজ বলা হচ্ছে। সাবজেক্ট হিসাবে যেমন দেখেন, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে আমরা বলেছিলাম সাবজেক্ট কোথায় থাকে, এই ক্লাসের শুরুতেই কিন্তু আমি আলোচনা করেছি। ভার্বের প্রথমে থাকে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন আই ইট রাইস, সাবজেক্ট কোথায় বসলো? ভার্বের পূর্ব পাশে, অর্থাৎ প্রথমেই কিন্তু সাবজেক্ট বসলো। ভার্বের সাবজেক্ট হিসাবে কি বসে? হট রানা এক্সপ্লেইনড অ্যাস্টনিশড হিজ নেইবার্স। হট রানা এক্সপ্লেইনড, রানা যা বলেছিল বা ব্যাখ্যা করেছিল, অ্যাস্টনিশড বিস্মিত করেছিল, হিজ নেইবার্স। এখানে দেখেন হট রানা এক্সপ্লেইনড, এই অংশটুকু ভার্বের পূর্বে বসেছে। এই যে অ্যাস্টনিশ কিন্তু এখানে আমার ভার্ব। অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো একটু বুঝতে হয়তো কঠিন মনে হতে পারে, মনোযোগ দিবেন, পূর্ণভাবে সহজভাবে শিখতে পারবেন। হট রানা এক্সপ্লেইনড, এই যে অংশটুকু ভার্বের পূর্বে বসেছে, অ্যাস্টনিশড এটা ভার্ব, বি টু বিস্মিত করেছিল, তাই এটি নাউন ক্লজ। নাউন কোথায় বসে? লিখলাম করিম ইজ এ গুড বয়, এই বাক্যে করিম কি? নাউন না? নাউন কি প্রথমে বসেছে সাবজেক্টের জায়গায়, তাই এখানে বলছে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে। এই যে হট রানা এক্সপ্লেইন, হট রানা এক্সপ্লেইনড, রানা যা ব্যাখ্যা করেছিল, অ্যাস্টনিশড হিজ নেইবার্স, মনে করেন সে একটা দুর্ঘটনা দেখে আসছে রাস্তায়, এসে তার প্রতিবেশীদের সামনে যখন বলল, তখন প্রতিবেশীদেরকে বিস্মিত করে দিল। তো এখানে এই যে টোটাল তিনটা ওয়ার্ড, হট রানা এক্সপ্লেইনড, এই টোটালটা কিন্তু আমার এখানে কি হিসাবে বসেছে? সাবজেক্ট হিসাবে বসেছে। এবং এই সাবজেক্ট হিসাবে যতটুক জায়গা, এই পেস্ট কালার দিয়ে গ্রিন কালার করলাম, এইটাকে বলা হচ্ছে নাউন ক্লজ। এটা নাউনের জায়গায় বসেছে এবং সাবজেক্ট হিসাবে বসেছে। কি আমার ব্যাখ্যাটা কি একটু হলেও বুঝতে পেরেছেন? প্রত্যেকটা বিষয় দেখেন, আমি খুব ধীরে ধীরে কথা বলে বুঝিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কখনো অসুবিধা না হয়। আমি আবার একটু বুঝাই। বলছে এই যে জায়গাটা, হট রানা এক্সপ্লেইনড অ্যাস্টনিশড হিজ নেইবার্স, রানা যা ব্যাখ্যা করেছিল তাতে তার প্রতিবেশীরা অবাক হয়ে গিয়েছিল, বিস্মিত হয়ে গিয়েছিল। এখানে বড় একটা বাক্য, তিনটা ওয়ার্ড মিলে হট রানা এক্সপ্লেইনড। প্রথম কথা, এটা এখানে সাবজেক্ট হিসাবে বসেছে। দ্বিতীয় কথা, এটা এখানে একটা নাউন হিসাবে বসেছেন, রানা যা ব্যাখ্যা করেছিল, এবং এখানে এটা সাবজেক্ট, এবং সাবজেক্টের জায়গায় যেহেতু, নাউনের জায়গায় যেহেতু এই সাবজেক্টটা বসেছে, এই জায়গাটাকে বলা হচ্ছে নাউন ক্লজ। এখানে দুইটা বাক্য অংশ হয়ে গেল, হট রানা এক্সপ্লেইনড একটা ক্লজ, অ্যাস্টনিশড হিজ নেইবার্স এই আর একটি ক্লজ। হট রানা এক্সপ্লেইনড এই অংশটুকু ভার্বের পূর্বে বসেছে, তাই একটি নাউন ক্লজ। অর্থাৎ সাবজেক্ট যেখানে থাকে সেখানে যে ব্যক্তিকে আমরা পাবো তাকে আমরা নাউন ক্লজ ধরে নিব। কি ধরে নিব? নাউন ক্লজ। ভার্বের পরে অবজেক্ট হিসাবে দেখেন, ভার্বের পরে অবজেক্ট হিসাবে। এখন আমরা দেখলাম ভার্বের আগে, এইবার দেখবো ভার্বের পরে। এবার কি দেখবো বলেন তো? ভার্বের পরে দেখেন, হি ডিড নট নো, হি ডিড নট নো, সে জানতো না, হোয়াই দ্য কম্পিউটার ওয়াজন্ট ওয়ার্কিং, সে জানতো না তার কম্পিউটার কেন কাজ করছিল না। জায়গাটা খুব ভালো করে দেখেন, আমি একটু হাইলাইট করি এটা। কি করলাম? হি ডিড নট নো, সে জানতো না, হোয়াই দ্য কম্পিউটার ওয়াজন্ট ওয়ার্কিং, হোয়াই দ্য কম্পিউটার, এই জায়গাটা একটু দেখেন, হি ডিড নট নো, হি ডিড নট নো, সে জানতো না, হোয়াই দ্য কম্পিউটার ওয়াজন্ট ওয়ার্কিং, কেন কম্পিউটারটি কাজ করছিল না। অর্থাৎ হোয়াই দ্য কম্পিউটার ওয়াজন্ট ওয়ার্কিং, এই অংশটুকু ভার্বের পরে বসেছে। এই যে নো না, এই নো মানে কি? জানা। এটা কিন্তু এই বাক্যে ভার্ব, এটা এই বাক্যে কি বলেন তো? ভার্ব। তো দেখেন ভার্বের পরে এখানে কি বলেছে? ভার্বের পরে অবজেক্ট হিসাবে, এবং হোয়াই দ্য কম্পিউটার ওয়াজন্ট ওয়ার্কিং, এটা কিন্তু এখানে একটা অবজেক্ট বা কর্ম। টোটালটা কিন্তু একটা অবজেক্ট বা কর্ম হিসাবে ব্যবহৃত হচ্ছে, এবং এটা ভার্বের পরে বসতেছে। এই যে দেখেন একটু আগে হট রানা এক্সপ্লেইনড, এই অ্যাস্টনিশড হিজ নেইবার্স, অ্যাস্টনিশড এই যে ভার্ব, এই ভার্বের বাম পার্শ্বে বা পূর্বে বসেছিল সাবজেক্ট হিসাবে, আর এখন ডান পাশে, ভার্বের ডান পাশে অবজেক্ট হিসাবে বসতেছে এই জায়গাটুকু। ভার্বের ডান পার্শ্বে অবজেক্ট হিসাবে এই জায়গাটুকু বসে গেছে। অর্থাৎ এইটাকে বলা হচ্ছে ভার্বের অবজেক্ট হিসাবে বসেছে, আর একটি বলা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসাবে। এই দুইটাই কিন্তু নাউন ক্লজ।
হোয়াই দ্য কম্পিউটার ওয়াজন্ট ওয়ার্কিং, এই অংশটুকু ভার্বের পরে বসেছে, তাই এটি একটি নাউন ক্লজ। হোয়াই দ্য কম্পিউটার, নাউন কোন জায়গায় থাকে? আই ইট রাইস, এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করবেন সবাই। আই ই এ টি, আই ইট রাইস, আর আই সিই। দেখেন অবজেক্টের জায়গায় এখানে কি আছে? রাইস আছে না? তো রাইস কি? রাইস কোন পার্টস অফ স্পিচ? নাউন। আর এখানে হোয়াই দ্য কম্পিউটার ওয়াজন্ট ওয়ার্কিং, এটাও কিন্তু নাউন। আর এটা কোন জায়গায় বসেছে? বাক্যের শেষে দেখেন আই ইট রাইস, এখানে অবজেক্ট আছে না? আর বাক্যের শেষে অবজেক্ট হিসাবেও যেহেতু বসেছে, তো এটাকে বলা হচ্ছে নাউন ক্লজ। অবজেক্ট হিসাবে বসেছে কিসের? ভার্বের। এই যে ভার্বটা আছে নো, এর অবজেক্ট হিসাবে বসেছে কিন্তু হোয়াই দ্য কম্পিউটার ওয়াজন্ট ওয়ার্কিং। এইবার দেখেন প্রেপজিশনের অবজেক্ট হিসাবে, প্রেপজিশনের অবজেক্ট হিসাবে কিভাবে বসে? জাবা জবা ইজ নট রেসপন্সিবল ফর হোয়ার রিনা অ্যাটেম্পট টু গো। অ্যাটেম্পট টু গো, অর্থাৎ ফর এর অবজেক্ট হিসাবে হোয়ার রিনা অ্যাটেম্পট টু গো, এটি একটা নাউন ক্লজ। অর্থাৎ এই যে দেখেন টু গো, টু গো, এখানে টুটা কি? প্রেপজিশন। তাই বলছে যে প্রেপজিশনের অবজেক্ট হিসাবেও কিন্তু নাউন ক্লজ বসতে পারে। প্রেপজিশনের ফর হোয়ার রিনা অ্যাটেম্প টু গো, এই যে ফর একটা প্রেপজিশন না, প্রেপজিশনের পরে কিন্তু এটা বসেছে কি হিসাবে? অবজেক্ট হিসাবে। তাই বলছে প্রেপজিশনের অবজেক্ট হিসাবেও কিন্তু নাউন ক্লজ বসতে পারে। কোন ক্লজ বসবে? নাউন ক্লজ। তারপর একটু দেখি অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা তো ক্লজ মনে জেনেছি, ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্য অংশ। তো অ্যাডজেক্টিভ ক্লজটা কিভাবে হয় আমরা একটু দেখে নিব। যখন নাউন বা প্রোনাউনের পরে, নাউন বা প্রোনাউনের পরে কোনো ক্লজ বসে, সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা নাউন প্রোনাউনকে মডিফাই করে, তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। তাকে কোন ক্লজ বলে? অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এই জায়গাটা একটু ভালোভাবে দেখবেন। দেখেন অ্যাডজেক্টিভ ক্লজের 50% রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুজ, দ্যাট, হুইজ থাকে। একটু এক্সাম্পল দেখি। সীমা হু লিভস ইন খুলনা ইজ মাই ফ্রেন্ড। সীমা যে কিনা খুলনায় বসবাস করে, সে আমার বন্ধু। ইজ মাই ফ্রেন্ড, এখানে দেখেন নাউন বা প্রোনাউনের পরে কোনো ক্লজ বসে সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এখানে কি বলছে? এই যে হু, এই হু পর্যন্ত একটু খেয়াল করেন। সীমা হু, তারপর কি লিখলাম? লিভস ইন খুলনা ইজ মাই ফ্রেন্ড। লিভস ইন খুলনা ইজ মাই ফ্রেন্ড। অর্থাৎ বলা হচ্ছে যখন নাউন বা প্রোনাউনের পরে কোনো ক্লজ বসে বা নাউন বসে, সে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এই যে সীমা হু লিভস ইন খুলনা ইজ মাই ফ্রেন্ড, সীমা যে খুলনায় বসবাস করে সে আমার বন্ধু। সীমা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কি? সে খুলনায় বসবাস করে এবং সে আমার বন্ধু। আবার একটু বোঝেন, এখানে সীমা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সে খুলনায় বসবাস করে এবং সে আমার বন্ধু। তাই বলা হচ্ছে যখন নাউন বা প্রোনাউনের পরে কোনো ক্লজ, এখানে সীমা কি নাউন না? এই নাউনের পরে ক্লজ বসেছে, দেখেন এই যে দুটো ক্লজ হয়ে গেল। এই সীমা কিন্তু এখানে শুধু একটা বাক্য, একটা ওয়ার্ড দিয়ে একটি ক্লজ হয়ে গেল। আর হু হচ্ছে মাঝখানে, এখানে কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন হিসাবে বসেছে। এবং লিভস ইন খুলনা ইজ মাই ফ্রেন্ড, এইটা একটা ক্লজ। এই জায়গাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। সীমা একটি ক্লজ, আর লিভস ইন খুলনা ইজ মাই ফ্রেন্ড এই একটি ক্লজ। এই দুটো ক্লজকে যুক্ত করেছে কি দ্বারা? হু দ্বারা। তাই এখানে বলা হচ্ছে যে নাউন বা প্রোনাউন, যখন নাউন বা প্রোনাউনের পরে কোনো ক্লজ বসে সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এই যে সীমার পরে হু লিভস ইন খুলনা ইজ মাই ফ্রেন্ড, এই যে ক্লজটা, এই ক্লজটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই ক্লজটাকে কি বলা হচ্ছে? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কি বুঝতে পেরেছেন সাকিবুল ইসলাম সজীব? পুরোপুরি মনে হয় বুঝতে পারেননি সবাই। না বুঝে কেউ বলবেন না যে স্যার বুঝেছি, আবারও বুঝাচ্ছি। দেখেন বলছে যে কোনো অ্যাডজেক্টিভ যখন ক্লজ রূপে বসে, তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। অ্যাডজেক্টিভ ক্লজ রূপে বসবে কেমন? দেখেন যখন নাউন বা প্রোনাউনের পরে কোনো ক্লজ বসে। এইটুকুর ব্যাখ্যা দেই। এখানে সীমা হচ্ছে একটি নাউন। সীমা কি? নাউন, একজনের নাম। তো বলছে যখন নাউন বা প্রোনাউনের পরে কোনো ক্লজ বসে সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এখানে সীমা একজনের নাম, এরপরে কি বসেছে? এরপরে বসেছে যেমন হু লিভস ইন খুলনা ইজ মাই ফ্রেন্ড। সীমা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে সম্পূর্ণ এই ক্লজটুকু দ্বারা।
হু লিভস ইন খুলনা, যে খুলনায় বসবাস করে, ইজ মাই ফ্রেন্ড, সে আবার আমার বন্ধু। কার সম্পর্কে বলছে? সীমা সম্পর্কে। তাই বলা হচ্ছে যখন নাউন বা প্রোনাউনের পরে কোনো ক্লজ বসে, সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাকে অ্যাজেক্টিভ ক্লজ বলে। অ্যাজেক্টিভ ক্লজে 50% জায়গায় রিলেটিভ প্রোনাউন বসে এবং হু, হুম, হুজ, দ্যাট, হুইজ থাকে। এখানে একটা শব্দ রয়েছে হু, এখানে একটি শব্দ কি আছে? হু। মনে রাখবেন অ্যাজেক্টিভ ক্লজে এখানে 50% জায়গায় রিলেটিভ প্রোনাউন থাকে, অর্থাৎ হু, হুম, হুজ, দ্যাট, হুইজ। যারা এরপরও না বুঝবেন আমার পিডিএফ ফাইল এবং ক্লাস রেকর্ড দেখবেন, সাউন্ড খুব ক্লিয়ার হয়ে গিয়েছে, প্রত্যেকটা ভিডিওতে এখন খুব ভালো সাউন্ড হচ্ছে, সবাই খুব ভালোভাবে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল কি লিখেছি? সীমা হু লিভস ইন খুলনা ইজ মাই ফ্রেন্ড। তো এখানে সীমার পরে যে ক্লজটি বসেছে এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ক্লজ। সীমা যে খুলনায় বাস করে সে আমার বন্ধু। এখানে সীমা একটি নাউন এবং হু লিভস ইন খুলনা এই অংশটুকু অ্যাডজেক্টিভ ক্লজ, যা সীমা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বা মডিফাই করছে। কি করছে? অতিরিক্ত তথ্য দিচ্ছে অথবা মডিফাই করছে। আরো উদাহরণ দেখেন, আই লাভ দ্য পিপল, এই একটি ক্লজ দেখেন। আমি যা বুঝিয়েছি যদি ভালোভাবে বুঝতে পারেন এটুকু বুঝতে পারবেন। আই লাভ দ্য পিপল হু রেসপেক্ট দেয়ার প্যারেন্টস। মডিফায়ার নাউন হিসেবে এখানে কি বসেছে? পিপল বসেছে। মডিফায়ারের উপর একটা ক্লাস থাকবে, তখন বুঝাবো। আই লাভ দ্য পিপল হু রেসপেক্টস দেয়ার প্যারেন্টস। এই দেখেন হু এর পরে হু রেসপেক্টস দেয়ার প্যারেন্টস। এখানে কি আই লাভ দ্য পিপল, আমি সেই লোকদেরকে ভালোবাসি, এই লোকদেরকে এখানে মডিফাই করা বোঝাচ্ছে। এখানে হু কিন্তু একটা মডিফায়ার হিসেবে বসেছে, পিপলের মডিফায়ার। দ্য বুক দ্যাট ইজ অন দ্য টেবল বিলংস টু নজরুল ইসলাম। মডিফায়ার নাউন এখানে বুক। স্টুডেন্টস হু আর ট্যালেন্ট অ্যাচিভ গুড রেজাল্ট, মডিফায়ার নাউন হিসাবে এখানে কিন্তু স্টুডেন্টস বসেছে। এবার দেখেন অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব তো আমাদের মনে আছে, অ্যাডভার্ব কেমন হবে সেই জায়গাটা দেখেন। যে ক্লজ অ্যাডভার্বের কাজ করে, অর্থাৎ একটি ভার্ব বা একটি অ্যাডজেক্টিভ ক্লজ বা অন্য একটি অ্যাডভার্ব ক্লজকে যে ক্লজটি মডিফাই করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। যেমন যে ক্লজ অ্যাডভার্বের কাজ করে, অর্থাৎ একটি ভার্ব বা একটি অ্যাডজেক্টিভ ক্লজ বা অন্য একটি অ্যাডভার্ব ক্লজকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব ক্লজ বলে। যেমন দেখেন, এই যে সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজে নিম্নলিখিত কনজাংশন থাকবে। অ্যাডভার্ব ক্লজে এই কনজাংশন গুলো থাকবে: ইফ, দ্যাট, হু, হুইচ, হোয়েন, আফটার, বিফোর, ফাইল, হুইদার, সিন্স, অ্যাজ, বিকজ, অনেকগুলো এখানে লেখা রয়েছে। এই অ্যাডভার্ব ক্লজে এর কোনো একটি যদি থাকে সেটা মনে করবেন অ্যাডভার্ব ক্লজ। এই এর প্রত্যেকটি যে কোনো একটি থাকলে অ্যাডভার্ব ক্লজ। যেমন দেখেন, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বিফোর দ্য ডক্টর কেম, এখানে অ্যাডভার্ব কিভাবে বোঝাচ্ছে? দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গিয়েছিল। দি পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল। বিফোর দ্য ডক্টর কেম, কখন? ডাক্তার আসার পূর্বে। কি এখানে একটা সময় উল্লেখ করছে না? এই বিফোরটা হচ্ছে কিন্তু এখানে, এই যে দেখেন এখানে লিখেছে হুইচ, হোয়েন, এই বিফোর কি আছে বলেন তো? এই বিফোর, এই বিফোরটা কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই বিফোরটা এখানে কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ বলা হচ্ছে যে ক্লজ অ্যাডভার্বের কাজ করবে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবে। যেমন দেখেন, এই যে অ্যাডভার্ব মূলত কি? রোগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার আগে। এই বিফোর দ্বারা ওই যে ভার্ব, অ্যাডভার্ব কি ভার্বকে মডিফাই করে। মারা গিয়েছিল, কখন মারা গিয়েছিল? ডাক্তার আসার আগে। লোকটি হাঁটে, দি ম্যান বা আই অ্যাম ওয়াকিং, দি ম্যান ইজ ওয়াকিং, ভালোভাবে একটু বুঝেন। দি ম্যান ইজ ওয়াকিং, লোকটি হাঁটছে। এইটাকে আমি যদি আবার বলি, দ্য ম্যান ইজ ওয়াকিং স্লোলি, দ্য ম্যান ইজ ওয়াকিং স্লোলি, লোকটি হাঁটছে। কেমন ভাবে হাঁটছে? ধীর গতিতে বা ধীরে। ওই হাঁটাটাকে মডিফাই করছে না স্লোলি, ওই স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানেও কিন্তু দেখেন, এই যে মারা গিয়েছিল, কখন মারা গিয়েছিল? ডাক্তার আসার পূর্বে। তো এই বিফোরটা কিন্তু এখানে অ্যাডভার্ব এবং এখানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। পরে আবার বাক্যে আছে দেখেন, কল মি, আমাকে ডাকবে, হোয়েন ইউ নিড হেল্প, যখন তোমার সাহায্য প্রয়োজন হবে। এই যে আমাকে ডাকবে কখন? যখন তোমার সাহায্য প্রয়োজন হবে। ডাকাটাকে একটু বেশি মডিফাই করছে না? তুমি কখন ডাকবে? হোয়েন মানে যখন, যখন তোমাকে, আমাকে তোমার প্রয়োজন হবে। অর্থাৎ এখানে হোয়েন কিন্তু একটি অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি বললাম দেখেন, প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে শিখতে হবে। টেন্স,
খুব ভালোভাবে শিখতে হবে। এই যে দেখেন, কখনো বিফোর কনজাংশন হচ্ছে, কখনো সে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে, আবার কখনো আবার অন্য নাম ধারণ করছে। আমি বলেছি না, একই ব্যক্তি অফিসে গেলে তখন তার উপরের যারা থাকে তারা স্যার বলে সম্বোধন করে, বাসায় আসলে তার সন্তান আদি যারা আছে, নাতি নাতনি, তারা সন্তানরা বাবা বলে ডাকে, কেউ দাদা বলে ডাকে। ব্যক্তি কিন্তু সেই একই। তো একটি পার্টস অফ স্পিচ বিভিন্ন নাম ধারণ করতে পারে। এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, কখন এই হু রিলেটিভ প্রোনাউন হবে, আবার কখন হু ইন্টারোগেটিভ প্রোনাউন হবে, এই বিষয়টা আপনি যদি বুঝতে পারেন, তবেই কিন্তু আপনি সাকসেসফুল, তবেই কিন্তু আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন। এবার চলে আসি দেখেন মডিফায়ারে, সামান্য একটু ধারণা দিয়ে আজকে শেষ করব। মডিফায়ার জিনিসটা কি, মডিফায়ার কাকে বলে, মডিফায়ার কত প্রকার ও কি কি। প্লিজ বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি। মডিফায়ার্স এমন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি, ভালোভাবে একটু দেখবেন, মডিফায়ার এমন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি বা খণ্ড বাক্য যা অন্য আরেকটি শব্দের আগে বা পরে বসে ওই শব্দ, শব্দ সমষ্টি বা খণ্ড বাক্যকে প্রভাবিত করে এবং তার সম্পর্কে নতুন তথ্য প্রদান করে, আরো অর্থবহ করে তোলে, তখন তাকে মডিফায়ার বলে। আরো একটু ভালো করে দেখেন, মডিফায়ার এমন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি বা খণ্ড বাক্য যা অন্য আরেকটি শব্দের আগে বা পরে বসে ওই শব্দ বা শব্দ সমষ্টি বা খণ্ড বাক্যকে প্রভাবিত করে, তার সম্পর্কে নতুন তথ্য দেয়, আরো অনেক অর্থবহ করে তোলে তথ্যটাকে, তখন তাকে মডিফায়ার বলে। দি গার্ল উইথ দ্য রেড হ্যাট ইজ মাই সিস্টার। দ্য গার্ল উইথ দ্য রেড হ্যাট ইজ মাই সিস্টার। লাল টুপি পরিহিত মেয়েটি আমার বোন। দ্য টিচার উইথ দ্য অ্যান্সার শিট এন্টার্ড ইনটু দ্য হল। দ্য টিচার উইথ দ্য অ্যান্সার শিট এন্টার্ড ইনটু দ্য হল। শিক্ষক উত্তরপত্র হাতে নিয়ে হলে প্রবেশ করলেন। শিক্ষক উত্তরপত্র হাতে নিয়ে হলে প্রবেশ করলেন। এই জায়গাটা দেখেন, এই যে মডিফায়ার না, এখানে বাক্যগুলো আমরা একটু ভালো করে খেয়াল করব। তার আগে আমরা একটু দেখি, মডিফায়ার প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। মডিফায়ার দুই প্রকার, অ্যাডজেক্টিভ মডিফায়ার আর অ্যাডভার্ব মডিফায়ার। এখানে কোনো ঝামেলা নেই, মাত্র দুই প্রকার মডিফায়ার, অ্যাডজেক্টিভ মডিফায়ার এবং অ্যাডভার্ব মডিফায়ার। দিজ আর ডিসক্রাইবড বিলো। অ্যাডজেক্টিভ মডিফায়ার, অ্যাডজেক্টিভ মডিফায়ার সাধারণত নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তার সম্পর্কে নতুন তথ্য প্রদান করে, তাকে আরো অর্থবহ করে তোলে, তাকে অ্যাডজেক্টিভ মডিফায়ার বলে। হি স্যাং এ নাইস সং। দেখেন, সে একটা গান গেয়েছিল। এই যে নাইস সং, সে একটি চমৎকার গান গেয়েছিল। হেয়ার অ্যাডজেক্টিভ নাইস মডিফায়ার অফ দ্য নাউন সং। এই যে এখানে একটা নাউন সং আছে না, কেমন গান গেয়েছিল, চমৎকার গান, নাইস সং। এই নাইসটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ মডিফায়ার। অর্থাৎ যখন মডিফায়ার অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, তখন তাকে অ্যাডজেক্টিভ মডিফায়ার বলবে। যখন অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসাবে কাজ করবে, এখানে কিন্তু হি স্যাং এ নাইস সং, এই যে সং মানে গান, সে কেমন গান গেয়েছিল, চমৎকার গান, এই নাইস শব্দটা এখানে অ্যাডজেক্টিভ অফ মডিফায়ার। তিনি একজন মহান নেতা, এই নেতাটা হচ্ছে নাউন। কেমন নেতা, জেনারাস, উদার, অর্থাৎ মহান, এই জেনারাস শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ অফ মডিফায়ার। অ্যাডজেক্টিভ ফ্রেজ একটি প্রিপজিশনাল ফ্রেজ বা নাউনকে মডিফাই করে সাধারণত নাউনের পরে বসে নতুন তথ্য প্রদান করে, তাকে কি বলে, নতুন তথ্য প্রদান করে। যেমন দেখেন, তুমি কি হুমায়ুন আহমেদের রং পেন্সিল উপন্যাসটি পড়েছো? হ্যাভ ইউ রেড দ্য নোভেল রং পেন্সিল বাই হুমায়ুন আহমেদ? এই রং পেন্সিলটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ অব মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে মডিফায়ারের কাজ করেছে। উপরের বাক্যগুলো বোল্ডকৃত শব্দ রং পেন্সিল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ যা নাউন দ্য নোবেলকে মডিফাই করেছে। এই যে নোভেল অর্থাৎ উপন্যাস একটা নাউন, এটাকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ ফ্রেজটা, রং পেন্সিল। কি বলেছে, রং পেন্সিল, এই জন্য এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাজ মডিফায়ার্স। দ্য অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাজ মডিফায়ার, যখন ডিপেন্ডেন্ট ক্লজ গুলো, একটু আগে ক্লজ পড়িয়েছি না, সাবঅর্ডিনেট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, তো দেখেন, যখন ডিপেন্ডেন্ট ক্লজ মানে নির্ভরশীল যে ক্লজ গুলা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে শুরু হয় এবং তার আগের নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তখন তারা পুরো একটি ক্লজ হিসাবে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এক্সাম্পল দেখেন, দ্য বয় হু হেল্প দ্য পুয়ার ইজ মাই ফ্রেন্ড। এই যে এখানে দেখেন, দ্য বয় হু হেল্প,
যে বালকেরা সাহায্য করে গরিবদেরকে তারা আমার বন্ধু, যে ছেলেটি গরিবদেরকে সাহায্য করে, দা বয় হু, সে আমার বন্ধু। এই যে হেল্প না, এই হেল্পটা এখানে কি হিসাবে বসেছে? অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে। তারপর দেখেন, আমি একজন কাজের মেয়ে চাই যে আমার মাকে সাহায্য করবে। আই নিড আ মেড সার্ভ্যান্ট হু উইল সার্ভ মাই মাদার। অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে কাজ করেছে। এরপর আমরা দেখবো অ্যাডভার্বস মডিফায়ার। তো আজ এই পর্যন্তই থাকবে, এখন আরেকটি ক্লাস নিতে হবে। তো যারা এই ক্লাসটি করেছেন, আশা করি এই জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপাল মডিফায়ার সম্পর্কে একটি ধারণা পেয়েছেন, এবং কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন। আর এই ক্লাস এবং পিডিএফটা একটু দেখবেন, দেখবেন আপনাদের যাবতীয় যত সমস্যা ছিল সব সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু এভরিওয়ান, থ্যাংক ইউ।